ব্যাটিং বরাবরই কনসার্ন, বাট লাস্ট যখন আমরা হচ্ছে এই টিমটা গেল ওখানে কয়েকটা যেই প্লেয়ারগুলো হচ্ছে এই টিমে খেলেছে, প্লাস কিছু প্লেয়ার কিন্তু আমরা ন্যাশনাল টিমেও দেখছি তারা কিন্তু মোটামুটি উন্নতি করেছে। সো ফার আমার কাছে মনে হয় এটা আসলে মেন্টালিটির দিক থেকে যদি আমরা পরিবর্তন করতে পারি, যে না একটা বড় স্টেজে খেলতেছি সেটা না চিন্তা করে যদি আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলি যার পোটেনশিয়াল অনুযায়ী, তখন আমার কাছে মনে হয় যে ব্যাটাররা এত বেশি স্ট্রাগল করবে না। এবং আমি বলবো যে দুবাইয়ের উইকেট বরাবরই ভালো, যদিও সারজায় খেলা হচ্ছে, ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি আফগানিস্তান সাউথ আফ্রিকা ছেলেদের খেলা হচ্ছে, হয়তো আমাদের ফরে আসতে হবে কারণ স্পিনটা অনেক বেশি ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে, সো ডেফিনেটলি বলবো যে আমার ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাররা ভালো করে। এখনো ভালো হচ্ছে, আসলে বিশ্বকাপ হচ্ছে এটার জন্য ভালো। পাশাপাশি হলো যে দেশের মাটিতে খেলা হলো, আমাদের হোম কন্ডিশন ছিল, নিজেদের পেন ছিল, কন্ডিশন আমাদের পক্ষে ছিল। এখন খেলা হচ্ছে আপনার হোম একটা বিভিন্ন কন্ডিশন আর কি। তো আপনাদের নিশ্চয়ই প্রতিপক্ষকে ছাড়াও মানে নতুন করে আবার প্ল্যানিং করতে হচ্ছে আমাদের। হ্যাঁ, সেটা তো অবশ্যই। দেখেন আমরা লম্বা সময় ধরে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে এটা মাথায় রেখে কিন্তু কোচেসরা বলেন প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট সবাই কিন্তু সেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। বাট এখন যেটা আমাদের আসলে কন্ট্রোল নেই সেটা নিয়ে আসলে চিন্তা করাটা বা বোকামি ছাড়া কিচ্ছু না। যখন আমরা শুনেছি যে না এখন ডেফিনেটলি দেখেন দুবাই আমরা কিছু প্লেয়ার যারা ছিলাম 2022-এ আমরা খেলেছি আবুধাবিতে, আবুধাবির উইকেটগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখন নতুন একটা সার্জা আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভ্যানু, বাট স্টিল দুইটা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো ওখান থেকে মোরালেস কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো। সো আর অ্যাডাপ্ট করার জন্য সবারই কিন্তু শুধু আমাদের যে আমরা ডিফিকাল্টিস ফেস করবো তা কিন্তু না, প্রত্যেকটা টিম সেম চ্যালেঞ্জগুলো ফেস করবে। সো যে টিমগুলো আমার কাছে মনে হয়, আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, আমরা যত দ্রুত এটাকে অ্যাডাপ্ট করবো বা চ্যালেঞ্জগুলো অনেক সামনে নেবো, তত আমাদের জন্য বেটার হবে বড় স্টেজে এবং ম্যাচগুলো মেন ম্যাচগুলো খেলার জন্য। যদি আমরা যদি 2023 ওয়ার্ল্ড কাপ দেখি, আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে আপনার একটা ইনিংস ছিল 57 রানের এবং সাউথ আফ্রিকার সঙ্গে আপনি 30 রানের একটা ইনিংস খেলেছিলেন। তো এবারও কিন্তু আমাদের গ্রুপে টাফ অপোনেন্ট, তো এবারও নিজের ব্যক্তিগত লক্ষ্যটাকে আপনি আসলে কোথায় দেখতে চান? এবং এবারও যেহেতু আমরা গ্রুপে খুব টাফ অপোনেন্ট আছি, তো আপনি কি মনে করছেন যে এবার আমাদের জন্য চ্যালেঞ্জটা হবে? ব্যক্তিগত দিক থেকে দেখেন আমি সবসময় যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করি, সো আমি চিন্তা করি যে টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য, সেটা যেভাবে হোক না কেন দলের সিচুয়েশন যেটা ডিমান্ড করবে আমি ডেফিনেটলি সেটা ডেলিভার করার চেষ্টা করব। আর দেখেন ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিমই আপনার জন্য টাফ হবে, কারণ কেউ আসলে সহজে আপনাকে জিততে দেবে না বা সহজে আপনাকে ফাইট করতে দেবে না। সো সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করবো, সেটা কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার্ড। আর হচ্ছে আমি বলবো যে আগের থেকে মেয়েরা অনেক বেশি বলবো যে কনফিডেন্স আছে, এর জন্য বলছি কারণ কিছু প্লেয়াররা আমাদের টিমে ইনক্লুড হয়েছে যারা ডোমেস্টিকে অনেক অনেক বেশি রান করে আসছে। সো আমার তো প্রত্যাশা এটাই থাকবে যেন তারা এই সেম কাজটা আমাদের দলের জন্য করে। সেখানে আপনার মনে হয় কি এক্সপিরিয়েন্স কেউ থাকতে পারতো, রোমানা যদিও খুব বেশি পারফর্ম করেনি, বাট মানে এশিয়া কাপে 2-3টা ম্যাচ খেলেছে, তারপরে 2টা নট আউট ছিল, একটা ম্যাচে আউট হয়েছে, ড্রপ করা হয়েছে তাকে। কি মনে হয় এক্সপিরিয়েন্স কেউ থাকতে পারতো কিনা তাহলে আপনার একটা? আমার কাছে মনে হয় এই প্রশ্নটার উত্তর খুব সুন্দরভাবে সিলেক্টর দিতে পারবেন, খুব ভালোভাবে, কেন সে আসলে নাই। দেখেন এক্সপিরিয়েন্স ম্যাটার করে ডেফিনেটলি, বাট যারা আছেন আমি তাদের প্রতিও ফেথ রাখতেছি, কারণ তারা অবশ্যই কিছু করেছেন বিধায় আজকে টিমে আছেন এবং ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি এবং আপনারা সবাই তাদের প্রতি বিশ্বাস রাখেন যেন তাদেরকে যে উদ্দেশ্যে নেওয়া হচ্ছে সেটা যেন ফুলফিল করতে পারে। আচ্ছা, নতুন কিছু ক্রিকেটার আছে যেমন তাজনি হাকিম বা সাথী রানী, তাদের প্রসপেক্টটা কেমন দেখছেন আপনি? এক্সপেকটেশনটা কেমন থাকবে? প্রথমত দেখেন উনি যে প্রশ্নটা করেছেন মিডিল অর্ডারের বিষয়টা, মিডিল অর্ডারটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য কিন্তু তাজকে ইনক্লুড করা হয়েছে, যদিও একদম এক্সপিরিয়েন্স না এবং তাকে কিন্তু প্রিমিয়ার ডিভিশন দেখে লাইক হচ্ছে সেটা ওডিআই ফর্মেট ছিল, বাট তার অ্যাপ্রোচটা ছিল ডিফারেন্ট, তার ইন্টেন্ট খুব ভালো ছিল। রিসেন্টলি যদি আপনারা ফলো আপ করে থাকেন আমাদের সিরিজগুলোতে, সেটা কিন্তু ব্যাটারদের ইন্টেন্টের অভাবেই কিন্তু অনেক সময় আমরা ম্যাচগুলোতে বড় স্কোর দাঁড় করাতে পারছি না, হয়তো বা ডিফেন্ড করতে গেলেও দেখার একটা প্রবলেম হচ্ছে বা চেস করতে গেলেও একটা প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে তাজকে ইনক্লুড করা হয়েছে যে ওর ইন্টেন্টগুলো অনেক ভালো, ডিফারেন্ট ওয়াইজ খেলে বা ওর প্ল্যানগুলো ডিফারেন্ট থাকে এবং বড় শট খেলতে পারে, যেন ওই জায়গাটাতে আমরা একটা প্লেয়ার পাই। এবং সেকেন্ড আরেকটা জন্য কি প্রশ্ন করলেন আপনি? নতুনদের দেখেন দিশাকে ইনক্লুড করা এটার রিজন হচ্ছে বলবো যে দিশা যে পেস বোলিং অলরাউন্ডার, ও লাস্টের ন্যাশনাল লিগটা হয়েছে সেখানে দিশা দুর্দান্ত বোলিং করেছে। সো মারুফা লম্বা সময় ধরে খেলতেছে, জাহানার আপু আছেন। সো আমরা ওইখান থেকে মারুফার যে কোনো একটা ওয়ার্কলোডের একটা বিষয় থাকে, প্লাস হচ্ছে
কখন প্লেয়ারদের আসলে অ্যাভেলেবেল থাকে কিনা বা একটা ইনজুরির একটা বিষয় থাকে পেস বলারদের বেশি, সো সেই ক্ষেত্রে থেকে একটা ব্যাকআপের জন্য কিন্তু দিশা অলমোস্ট রেডি এখন, সো তাকে আমরা ট্রাই করতে পারি, এই জন্য দিশাকে ইনক্লুড করে। এবং সাথেই বলবো যে লাস্ট যে কম্পিটিশন হলো সেখানে কিন্তু হাই রান গেটার এবং তার খেলার ধরনগুলো যদি দেখেন খুবই ডিফারেন্ট, দেখবেন যে 54 রানে 92 করছে এরকম, বা হলে খুবই 48 বলে 84 এরকম, সো এবং খুব মানে পাওয়ার হিটিংটা অনেক বেশি এবং টপ অর্ডারে খুব ভালো করতেছে, পাওয়ার প্লেটা অনেক ভালো ইউজ করতে পারে, সো সেখানে কিন্তু অল অফ এ সাডেন আমি বলবো যে সাথে কিন্তু নিজেকে প্রুফ করছে এবং সে এখানে আসলে জায়গা করে নিয়েছে। কান্তা আমরা টি-টোয়েন্টিতে সবসময় ভাবি যে হার্বিটারদের একটা অবদান থাকবে, তো আসলে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের দলে যে এটা সমস্যা কিনা আপনি মনে করেন কিনা যে হার্বিটারের সংখ্যাটা আসলে ওইভাবে হার্বিটার আসলে বলতে নেই, আমরা ওটা দেখি না খুব একটা, তাতে থেকে আসলে আমি আসলে মনে করি না যে দেখেন অবশ্যই পাওয়ার হিটিং ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট টি-20-তে, বাট অন্য দিক থেকে কিন্তু আপনি স্ট্রাইক রোটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে ওভারে 2-4 মারলেন আর নাই কোনো রান, আগামী 2 ওভার সেটা কিন্তু হয় না, বাট দুটারই দরকার আছে আমার মনে হয়। ইটস দ্য কম্বিনেশন, আপনাকে পাওয়ার হিটিংও করতে হবে প্লাস হচ্ছে দেখি স্ট্রাইক রোটেশনের দিক থেকেও চিন্তা করতে হবে। সো টিমগুলো কিন্তু সেভাবে সাজানো হয়, যারা হচ্ছে কিছু প্লেয়ার আছে যারা খুব বেশি অ্যাটাক করে খেলে, বা অনেকে আছে যে যারা একটু রোটেট করে খেলতে পছন্দ করে, লাইক মি, আমি একটু রোটেট করে খেলতে পছন্দ করি বেশি। সো সেই ক্ষেত্রে থেকে বলবো যে এখন মোটামুটি দোলাকে যদি আপনারা দেখেন, দোলাও কিন্তু রিসেন্টলি হয়তো বা অনেক বড় বড় রান করে না, কিন্তু খুব ভালো খুব দ্রুত রান করে দিয়ে যায়। সো আমার টপ অর্ডারে দোলা আছে, সাথে আছে সোবানা আছে, যারা হচ্ছে আমার কাছে মনে হয় খুব ভালো একটা স্টার্ট দিতে পারলে আমরা যারা আছে, আমি স্বর্ণা বা ফাইমাপু যারাই খেলবেন না কেন, তাদের জন্য অনেক সহজ হবে আসলে ইনিংসটাকে একটু ভালো জায়গায় দাঁড়া করানোর। আপনি মানে ইন্টেন্টের কথা বললেন, কিন্তু আমরা কিন্তু বিগত দিনে দেখি ইন্টেন্ট শো করতে গেলে অনেক কুইক উইকেট হারিয়ে যেতে পারে, ইন্টেন্টের সাথে ব্যালেন্স মানে ব্যালেন্সটার ব্যাপারটা কতটা মনোযোগী হওয়া দেখেন এখন যত বেশি ম্যাচ আসলে খেলা যায় তত বেশি কিন্তু এটা আসলে প্লেয়ারদের নিজে থেকে গ্রো করতে হয়, কারণ এটা হচ্ছে কোচের শেখানোর কোনো বিষয় না। এবং আমরা যারা সব থেকে বেশি বেটার হয় যখন হচ্ছে আমি যখন কারোর সাথে খেলি বা কোনো সিনিয়র প্লেয়ার কোনো একজন হচ্ছে খুবই নতুন কোনো প্লেয়ারের সাথে খেলে বা হচ্ছে একটু কম খেলে এরকম ইন্টারন্যাশনাল, তাদের সাথে যখন খেলে তখন বোঝায়, তখন জিনিসটা সহজ হয়ে যায়। এবং পার্সোনালি আমার কাছে মনে হয় এটার অনেক বেশি আমাদের ল্যাকিংস থাকে। অনেক সময় যখন আমরা কোনো বড় অপোনেন্টের এগেনস্টে খেলি তখন দেখা যাচ্ছে যে রানের যে একটা প্রেশার থাকে বা হচ্ছে একটা রান রেটের একটা প্রেশার থাকে, তখন আমরা বুঝতে পারি না কীভাবে খেলবো। এটা দেখবেন অনেক মেন্স ক্রিকেটেও হয় যে ওই মোমেন্টটাতে আপনার যত এক্সপিরিয়েন্স হন না কেন আসলে কাজ হয় না, তখন যদি একটু সাইড থেকে একটু একজন কেউ পুশ করে বা একটা কথা বলে যে না এটা হচ্ছে বা এটা করলে ভালো হয়, সো ওইটা তখন আসলে ওভারকাম করা যায়।